আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি। এই তো আছে আলহামদুলিল্লাহ। আমরা একটু 1 মিনিট অপেক্ষা করি, সবাই জয়েন করুন। অ্যাসাইনমেন্ট সবাই সাবমিট করছো? জি ভাইয়া, করা হয়েছে। হ্যাঁ, বারবার বলছি যে নাম নাম দিয়ে রেজিস্ট্রেশন কোড দিয়ে জয়েন করার জন্য, তারপরে মোবাইলের নাম যে গ্যালাক্সি J6 প্লাস। কে যাদের নাম নাই পাশে রিনেম করে নাও, পার্টিসিপেন্টে গিয়ে রিনেম করে নাও। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। গত ক্লাসে আমরা ক্যাপিটাল বাজেটিং দিয়ে শুরু করছিলাম। তো ওই ক্যাপিটাল বাজেটিং এ 8টা অঙ্ক করার জন্য দিয়েছিলাম অ্যাসাইনমেন্ট আকারে বা SW আকারে। তো একটা জিনিস দেখে ভালো লাগছে, সেটা হচ্ছে প্রায় 40 জন অ্যাসাইনমেন্ট করছো, সাবমিট করছো 40 জন। তোমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে মনে হয় 55 জন আছে। তো ওই 55 জনের মধ্যে 40 জন সাবমিট করছে। তো আমি এত বেশি সাবমিট করছে, এখনো সবারটা চেক করতে পারিনি। কয়েকজনেরটা চেক করছি, চেক করে তাদেরটা রিটার্ন করছি মার্কস দিয়ে। প্রিমো NF4, এটা কে? নাম লিখো। ভাইয়া মার্কস কি 80 পয়েন্ট ছিল যে ওগুলার? 8টাতে 80 মার্কস এনে ধরলাম আর কি। ঠিক আছে, এটা জাস্ট জি এমনি জি। 80 মার্কস। তো আমি একটু দেখি, তো এখানে যারা অ্যাসাইনমেন্ট করো নাই, 7 আর 8 নাম্বারটা একটু করে দিলে ভালো হয়। আমি সলিউশন দিয়ে দিব আজকের ক্লাসের শেষ হওয়ার সাথে সাথে। গত যে অ্যাসাইনমেন্টটা ছিল, যে 8টা অঙ্ক ছিল, ওই 8টা অঙ্ক আমি সাবমিট করে দেব। শব্দ বেশি হচ্ছে, আমি মিউট করে দিচ্ছি সবাইকে। হ্যালো ভাইয়া, চ্যাট বক্সে মেসেজ পাঠাচ্ছে, সাউন্ড 2বার আসতেছে। আচ্ছা, ইয়েস ভাইয়া সাবমিটেড। ভাইয়া নাইম জয়েন করতে পারতেছে না। তো নাইমের রিকোয়েস্ট আসলেই তো জয়েন করব, ওর রিকোয়েস্ট আসলে তো জয়েন করতে পারবো। নেটের জন্য ম্যাথের পিক সেন্ড হয় নাই। ফাতেহা, কি নেট ইউজ করো? জান্নাতুল ফেরদৌস, আমি তো বাড়ির কাজ ওইখানে সাবমিট করছি। কোনখানে? তারপরে ভাইয়া 5 নাম্বারটা পারিনি। আচ্ছা সমস্যা নাই, সবগুলা সলিউশন শিট ক্লাস শেষে দিয়ে দিব। আশা করি সহজ, দেখলেই বুঝতে পারবা। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এরপরে জয়েন করেছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমরা যারা অ্যাসাইনমেন্ট করছো আর যারা করো নাই, আচ্ছা রবি ফ্রম সীতাকুণ্ড। আচ্ছা সীতাকুণ্ড, রবি সিম এমনি বাজে, ঠিক আছে? রবি নেটওয়ার্ক এমনি এটা বাজে, ঠিক আছে? এটা কেন মানুষ রবি সিম ইউজ করে এটা বুঝি না। তো যাই হোক, রবি সিম ইউজ করা যায়, কিন্তু নেট ইউজের জন্য রবি সিম ভালো না। তো কারা কারা অ্যাসাইনমেন্ট করছে আমি একটু দেখি, আর কারা করে নাই তাদেরকে একটু জনগণের সামনে তাদেরকে একটু দেখাই যে কারা কারা অ্যাসাইনমেন্ট সাবমিট করে নাই। তাদের সবাই একটু দেখার দরকার। আর অ্যাসাইনমেন্ট সাবমিট করলে আমি কিভাবে চেক করব সেটাও একটু তোমাদেরকে প্রসেসটা দেখাই দিই। আচ্ছা,
এখানে এখনো জয়েন করতেছে, 4th ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ক্লাস ওয়ার্ক অ্যাসাইনমেন্ট 1। এই যে দেখো পাশে লেখা উঠছে 10 জনকে আমি গ্রেড দিয়ে দিয়েছি। গ্রেড মানে 10 জনের অ্যাসাইনমেন্ট আমি চেক করে ফেলছি। হ্যাঁ, 10 জনের ইমেইলে অলরেডি অ্যাসাইনমেন্টের মার্কস চলে গেছে। 29 জনের অ্যাসাইনমেন্ট এখনো আমি চেক করতে পারি নাই, আর 15 জন জমা দেয় নাই। অ্যাসাইন মিন্স তারা জমা দেওয়ার প্রক্রিয়াধীন, মানে তারা এখনো জমা দেয় নাই 15 জন। 29 জনে জমা দিছে বাট এখনো চেক করতে পারি নাই, আর 10 জনেরটা আমি চেক করছি। তাহলে 10 আর 29 39 জনে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে, আর 15 জনে জমা দেয় নাই। এই গ্রুপে মোট মেম্বার আছে 54 জন। এই গুগল ক্লাসরুমে মোট মেম্বার আছে 54 জন। তো এই 54 জনের মধ্যে 39 জনে সাবমিট করছে, আর 15 জন সাবমিট করে নাই। তো মেজরিটি পার্সন অ্যাসাইনমেন্ট করছো, তাদেরকে ধন্যবাদ। তোমরা যেভাবে ইনস্ট্রাকশন দিছো ওভাবে ফলো করছো। এভাবে যদি সিনসিয়ারিটি মেনটেন করতে পারো আগামী 3 মাস, ইনশাআল্লাহ তোমার 4th ইয়ারে ভালো একটা রেজাল্ট হবে। শুধু আমরা তো পড়াচ্ছি মাত্র 3টা কোর্স, যে 3টাতে ম্যাথ আছে। পাশাপাশি তুমি বাসায় থিওরিটিক্যাল সাবজেক্টগুলো মোটামুটি টুকটাক দেখবা মাঝে মাঝে। তবে এভাবে যদি কন্টিনিউ করতে পারো তাহলে ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট করতে পারবা। যারা জমা দিতে পারো নাই তারা অবশ্যই আগামী অ্যাসাইনমেন্টের সাথে এই অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিবা। আচ্ছা, তাহলে 15 জন এরা কারা একটু করে দেখে তারপর আমরা ক্লাসে যাবো। এই যে আব্দুল আলী মিসিং, আদিবা, তারপরে আকলিমা, আকলিমার তো চিনি, তারপর রাকিব, এরপরে প্রিয়া, ফাতেহা প্রমি, তোমারটা আসছে, তোমারটা সাবমিট হয়েছে। জুবাইর হামজা, কাজী আরিফ, কনকন, এমডি নজরুল ইসলাম, তারপরে রুবাইয়া এরশাদ, সেজান, স্বর্ণা কামাল, জুবাইর হামজা। তোমরা আগামী অ্যাসাইনমেন্টের সাথে তোমাদের এই অ্যাসাইনমেন্টটা সাবমিট করবা। আর বাকিরা যারা সাবমিট করছে তাদের এখানে লিস্ট আছে। পূজা, তারপরে ইবান্না দাস, মাহমুদা সুলতানা, আরাফাত, এরা সবাই জয়েন করছে। আমি আজকে ক্লাস শেষ হওয়ার পর আমি সবারটা চেক করে মার্কস দিয়ে দিব, অটোমেটিক তোমার ইমেইলে চলে যাবে। অলরেডি কয়েকজনকে দিয়ে দিছি। আচ্ছা, এই যে আবির 60 পাইছে, মানে 6টা অঙ্ক হয়েছে। আনিতা 80, অর্পিতা 80, আসমা খানম 80, আসমাউল ফেরদৌস 80, বেনজির আহমেদ 70, ফরহাদ লামিয়া 40। এদেরটা চেক করা হয়েছে, ঠিক আছে? এদের মার্কসটা অলরেডি চেক করা, এদের অ্যাসাইনমেন্টটা চেক করা হয়েছে। তো তোমাদেরটাও এভাবে আমি ক্লাস শেষে চেক করে পাঠিয়ে দিব। খুব বেশি অঙ্ক দিই না বা কঠিন কোনো অঙ্ক দিব না বাসায় করার জন্য। যা পড়াবো তার মধ্যে থেকেই দিব। যখনকার কাজ তখন করে ফেলবা, তাহলে ফিউচারে সমস্যা হবে না। যদি আজকের কাজ কালকের জন্য ফেলে রাখো তাহলে দেখবা যে কোনোটাই হবে না। আস্তে আস্তে এভাবে অনেকগুলো কাজ জমে যাবে। তো আসি, আমাদের ক্লাস শুরু করি আজকে। আমাদের হচ্ছে আজকে প্রজেক্ট ম্যানেজমেন্টের সেকেন্ড ক্লাস। তো আমাদের লেকচার প্ল্যান অনুযায়ী সেকেন্ড ক্লাসে পড়ানোর কথা ছিল, কি পড়ানোর কথা ছিল, এই যে সেকেন্ড লেকচারে আমাদের পড়ানোর কথা ছিল ডাবল প্রজেক্ট রিলেটেড প্রবলেম। ডাবল প্রজেক্ট অর্থাৎ একই অঙ্কে যদি 2টা প্রজেক্ট থাকে তাহলে ওই অঙ্কগুলো কিভাবে করতে হবে। অঙ্ক একই রকম, গত ক্লাসে যে অঙ্ক করছো ওই রকমই, তবে একটু লেন্দি হবে, ডাবল করতে হবে। হয়তো 2টা প্রজেক্টের মধ্যে পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে বললে 2বার করতে হবে, বা এআরআর করতে বললে 2বার করতে হবে, আরওয়াই করতে বললে 2বার করতে হবে।
তো আজকের এই ডাবল প্রজেক্টের অঙ্কের সাথে আমরা আরেকটা জিনিস শিখবো, ক্যাপিটাল বাজেটিং এর খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন। কিভাবে আইআরআর ক্যালকুলেশন করতে হয়। ক্যাপিটাল বাজেটিং এর ম্যাক্সিমাম স্টুডেন্টের যাদের যদি প্রবলেম হয় তাহলে আইআরআর ক্যালকুলেশনে মূলত প্রবলেম হয়, তেমন একটা অন্য কোথাও প্রবলেম হয় না, আদার্স গুলোতে মোটামুটি সবাই পারে। তো আজকে আমি তোমাদেরকে আইআরআর ক্যালকুলেশনটা দেখাবো আর ডাবল প্রজেক্ট রিলেটেড ম্যাথগুলো দেখাবো, যে একই অঙ্কে যদি 2টা প্রজেক্ট বা 3টা প্রজেক্ট থাকে তাহলে অঙ্কগুলো কিভাবে করতে হয়। যেমন তোমাদের থার্ড ইয়ারে, তোমরা যখন থার্ড ইয়ার পরীক্ষা দিচ্ছ, তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ ক্যাপিটাল বাজেটিং এর যে অঙ্কটা আসছে এটা অনেক বড় একটা অঙ্ক আসছে, ঠিক আছে। তো ডাবল প্রজেক্টের অঙ্কগুলো মানে হচ্ছে অঙ্কগুলো আকারে অনেক বড় হবে, ঠিক আছে। তো অনেক সময় অঙ্কের দৈর্ঘ্য বড় হওয়ার কারণে এই ক্যাপিটাল বাজেটিং এর অঙ্কে অনেকে ভুল করে। যেমন তোমরা থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এও অনেকে পুরোটা কমপ্লিট করে আসতে পারে নাই, একমাত্র অঙ্ক লেন্দি বলে কমপ্লিট করতে পারে নাই। এত বেশি ক্যালকুলেশন ছিল, অনেকের ধৈর্য ছিল না যে 10 মার্কসের একটা অঙ্ক এত সময় লাগতেছে, হ্যাঁ শেষ দিকে আর ধৈর্য থাকে না। তো এইগুলা আগে থেকেই প্র্যাকটিস করে রাখতে হবে, শর্টকাট কিছু টেকনিক শিখে রাখতে হবে, শর্টকাট ক্যালকুলেশন শিখতে হবে, তাহলে পরীক্ষার হলে আর সমস্যাগুলো হবে না। তো আমি শুরু করি। আমি শুরুতে তোমাদেরকে কিভাবে আইআরআর ক্যালকুলেশন করতে হয় সেটা শিখিয়ে দিব, এরপরে ডাবল প্রজেক্টের আর আইআরআর এর অঙ্কগুলো দেখাবো। অনেকেরই ধারণা আছে, অনেকেই জানো, যেহেতু এটা সেকেন্ড ইয়ারও ছিল, থার্ড ইয়ারও ছিল, এখন আবার ফোর্থ ইয়ারও আসছে, তারপরে একটু রিভিশন, যাদের আগে থেকে জানা আছে তাদের জন্য এটা রিভিশন। আবার অনেকে শুধুমাত্র পরীক্ষার জন্য শিখে, ওই পরীক্ষা শেষ হয়ে গেলে আবার ভুলে যায়, আবার পরীক্ষা আসলে আবার শিখে, আবার ভুলে যায়, পরীক্ষা শেষ হলে এইভাবেই শিখে। তো আমি একটা ডকুমেন্টস ওপেন করছি যেখানে আমরা আইআরআর ক্যালকুলেশনটা দেখাবো, কয়েকটা আছে। আচ্ছা, ওকে, আমি একটু সেটিংটা করে নিই। একজন মেসেজ করছে কত নাম্বার চ্যাপ্টারের ম্যাথ করাচ্ছেন। আমরা তো ফার্স্ট লেকচারে আছি, যে লেকচারটা দিচ্ছি ওই লেকচারের ক্লাস চলতেছে, গত ক্লাসেও যে লেকচারটা ছিল ওইটাই। আচ্ছা দেখো, আইআরআর ইন্টারনাল রেট অফ রিটার্ন, এত টাইপে এত স্পিড না, তারপরে চেষ্টা করে আর কি। তো আইআরআর হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, অভ্যন্তরীণ উপার্জন হার। যে আইআরআর একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উপার্জনের হার যদি ভালো হয় তাহলে ওই প্রতিষ্ঠানকে, ওই প্রজেক্টটাকে আমরা লাভজনক প্রজেক্ট বলবো। তো আমরা যখন আইআরআর এর সূত্র দেখাইছিলাম, আমাদের যে একটা ফর্মুলার পেজ ছিল, ওই ফর্মুলার পেজে আমরা দেখাইছিলাম যে কিভাবে আইআরআর ক্যালকুলেশন করতে হয়। তো ওখানে আমরা একটা সূত্র দিছিলাম, সূত্রটা ছিল এরকম, এই যে সূত্রটা, আইআরআর সমান এ প্লাস সি বাই সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। আইআরআর এর সূত্র ছিল কি, এ প্লাস সি বাই সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। তো এটা সবারই কম বেশি জানা আছে। তো এই এ বি সি ডি অনেকে আবার একটু এলোমেলো করে ফেলে, হ্যাঁ। তো এখানে এই মানে কি ছিল, আমি একদম প্রথম থেকেই পড়াচ্ছি। এই মানে ছিল যে লোয়ার ডিসকাউন্ট রেট, এ ছিল যে লোয়ার ডিসকাউন্ট রেট, হ্যাঁ। অনেকে এটাকে আবার এলডিআর বলে, অনেকে সূত্রটা এভাবে শিখে এলডিআর, হ্যাঁ, সূত্রের মধ্যে লিখে ফেলে এলডিআর। এ হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট, বি হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট,
হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট। আমি ধরে নিলাম যে তোমরা জানো না, সেজন্য আমি একদম মূল থেকে শুরু করতেছি। বি হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট, এরপরে সি হচ্ছে পজিটিভ এনপিভি, অর্থাৎ লোয়ার ডিসকাউন্ট রেট দিয়ে যে এনপিভিটা আসে সেটাকে সি এর মানের মধ্যে বসাতে হয়, অর্থাৎ সি দিয়ে অলওয়েজ পজিটিভ এনপিভি বসে, আর ডি সমান নেগেটিভ এনপিভি, ডি সমান নেগেটিভ এনপিভি। আচ্ছা, এই হচ্ছে আইআরআর এর ইলাবোরেশন। আইআরআর হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। তো এই ইন্টারনাল রেট অফ রিটার্নের সূত্র হচ্ছে এ প্লাস সি বাই সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। আচ্ছা, এখন আসি, এ মানে হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট, বি হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট, সি হচ্ছে পজিটিভ এনপিভি, ডি হচ্ছে নেগেটিভ এনপিভি। তার মানে যে অঙ্কে আমাদেরকে আইআরআর ক্যালকুলেশন করতে বলবে, ওই অঙ্কে আমাদের দুইটা ডিসকাউন্ট রেট দেয়া থাকতে হবে বা দুইটা ডিসকাউন্ট রেট লাগবে, আর দুইটা এনপিভি লাগবে। এনপিভির মধ্যে একটা পজিটিভ হতে হবে আর একটা নেগেটিভ হতে হবে, ঠিক আছে? এখন আসো, আইআরআর ক্যালকুলেশন করা হয় কিভাবে? এটা তো ফর্মুলা, এই ফর্মুলার মানগুলো আসে কিভাবে? তো আইআরআর ক্যালকুলেশন করার জন্য দুইটা মেথড আছে। আইআরআর ক্যালকুলেশন করার দুইটা মেথড আছে। মেথডস অফ আইআরআর। আইআরআর ক্যালকুলেশন করার মেথড হচ্ছে দুটি। তোমাদের আগে থেকে হয়তো কারো কারো জানা থাকতে পারে। আইআরআর ক্যালকুলেশনের মেথড হচ্ছে দুটি। কি কি? একটা হচ্ছে একটাকে বলে অ্যানুইটি, কালার দেওয়ার দরকার নেই, কালার দিলে ঝামেলা হয়। একটা হচ্ছে অ্যানুইটি ফ্যাক্টর মেথড। এই জিনিসটা লিখে রাখো, অ্যানুইটি ফ্যাক্টর মেথড, এটা একটু লিখে রাখো, অ্যানুইটি ফ্যাক্টর মেথড। আরেকটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড, ট্রায়াল অ্যান্ড এরর মেথড। ওকে, তাহলে আইআরআর ক্যালকুলেশন করার মেথড হচ্ছে দুটি, একটি হচ্ছে অ্যানুইটি ফ্যাক্টর মেথড, আরেকটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড, ঠিক আছে? আমি দুইটা মেথডই তোমাদেরকে আজকে শিখিয়ে দিব, যে অ্যানুইটি ফ্যাক্টর মেথড কখন অ্যাপ্লাই করব আর কখন ট্রায়াল অ্যান্ড এরর মেথড অ্যাপ্লাই করব, ঠিক আছে? তবে তার আগে একটা জিনিস মনে রাখবা, আইআরআর এর মাধ্যমে যে আনসারটা আসে সেটা কখনোই 100% অ্যাপ্রোপ্রিয়েট না। আইআরআর এর মাধ্যমে জাস্ট একটা এস্টিমেটেড মান, মানে অনুমান নির্ভর রেজাল্ট আসে। তবে রেজাল্টটা অধিকাংশ ক্ষেত্রেই প্রতিষ্ঠানের কাছাকাছি, এক্সপেক্টেড মানের সাথে কাছাকাছি হয়, তবে কখনোই 100% অ্যাপ্রোপ্রিয়েট হয় না, 100% কারেক্ট হয় না। সেজন্য পরীক্ষার হলে আইআরআর এর মান একজনের সাথে একজনের একটু এদিক সেদিক হবে। মনে করো কারো একটা অঙ্কের আনসারে কারো 10.50 আসলো, কারো দেখা যাবে 10.70 চলে আসলো, কারো 10.80 আসলো, কারো 10.90 আসলো। এটা ভুল না, এটা কারেক্ট। হ্যাঁ, আইআরআর হচ্ছে একটা এস্টিমেটেড মান, মানে অনুমান নির্ভর মান, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি। এরপর দেখো তো, আমি কখন ট্রায়াল এন্ড এরর মেথড ইউজ করব আর কখন আমি অ্যানুইটি ফ্যাক্টর মেথড ইউজ করব। তো আমি একটা এক্সাম্পল নিয়ে আসলে, অর্থাৎ একটা অঙ্ক নিয়ে আসলে তাহলে তোমার জিনিসটা বুঝতে সুবিধা হবে, যে কখন আমরা ট্রায়াল এন্ড এরর মেথড অ্যাপ্লাই করব আর কখন আমরা অ্যানুইটি ফ্যাক্টর অ্যাপ্লাই করব। খুবই ইম্পর্টেন্ট জিনিসগুলা। তো আমি একটা প্রশ্ন নিয়ে আসতেছি, এরপর দেখাচ্ছি। একটা এক্সাম্পল নিয়ে আসলে তাহলে তোমার সুবিধা হবে।
তোমাদের ফোল্ডারে যাই, ফোল্ডার থেকে নিয়ে আসি। মনে করো এই অঙ্কটাই, ছোট একটা অঙ্ক নিয়ে যাই। আচ্ছা, তোমরা তোমাদের মোবাইলের ডিসপ্লে বড় ছোট করতে পারবা, হ্যাঁ, বড় ছোট করে জুম করতে পারবা, সমস্যা নেই। মনে করো এই অঙ্কটাই নুহা প্লান্স, এই অঙ্কটাই টু বাই এ মেশিন অফ টাকা 20,000, একটা মেশিন ক্রয় করতে চাচ্ছে 20,000 টাকা দিয়ে। লাইফ অফ দ্য মেশিন ইজ এস্টিমেটেড টু বি 5 ইয়ার্স, ওই মেশিনের এক্সপেক্টেড ইয়ার্স হচ্ছে 5 বছর। কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 8%, কস্ট অফ ক্যাপিটাল মানে ডিসকাউন্টিং ফ্যাক্টর। আর অ্যানুয়াল ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, সিএফএটি দেওয়া আছে, মনে করো 5 বছরের সিএফএটি দেওয়া আছে। এখন তোমাকে এই অঙ্কটা ছিল কি ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে বলছিল। আমি এই জায়গায় অ্যাড করে দিলাম যে আইআরআর, কম্পিউট আইআরআর, যেহেতু আমরা আইআরআর বোঝাচ্ছি সেজন্য লিখে দিলাম কি কম্পিউট আইআরআর। এখন আসো, এই অঙ্কে তোমাকে আইআরআর ক্যালকুলেশন করতে বলছে। এই ধরনের অঙ্ক দিলে সবসময় খেয়াল রাখবা যে মেথডে তোমার এই অঙ্কটা করার সুবিধা হবে সেটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড। ট্রায়াল অ্যান্ড এরর মেথডে এই অঙ্কটা করা সহজ হবে। তুমি কি দেখে বুঝবা যে এই অঙ্কটা আমি ট্রায়াল অ্যান্ড এরর মেথডে করব? খেয়াল রাখবা যে অঙ্কে কস্ট অফ ক্যাপিটাল বা ডিসকাউন্টিং ফ্যাক্টর দেয়া থাকবে, কস্ট অফ ক্যাপিটাল বা ডিসকাউন্টিং ফ্যাক্টর দেয়া থাকবে, সেই অঙ্কে তুমি ট্রায়াল অ্যান্ড এরর মেথড দিয়ে করবা। কারণ ট্রায়াল অ্যান্ড এরর মেথড দিয়ে করার নিয়ম হচ্ছে প্রশ্নে যে বাট্টার হারটা বা ডিসকাউন্ট যেটা দেয়া থাকবে ওই ডিসকাউন্ট দিয়ে একটা এনপিভি বের করতে হবে, আর আরেকটা এনপিভি এটার ভিত্তিতে বের করতে হবে। আবার বলতেছি, ট্রায়াল অ্যান্ড এরর মেথডের মূল বক্তব্য হচ্ছে প্রশ্নে একটা ডিসকাউন্ট রেট দেয়া থাকবে, ওই ডিসকাউন্ট রেট দিয়ে একটা এনপিভি ক্যালকুলেশন করতে হবে, বাকি এনপিভিটা এটার ভিত্তিতে ক্যালকুলেশন করব। ঠিক আছে? তাহলে প্রশ্নে যখন একটা ডিসকাউন্ট রেট দেয়া থাকবে আমরা তখন ট্রায়াল অ্যান্ড এরর মেথড দিয়ে আইআরআর ক্যালকুলেশন করব। তো আমি একটু তোমাদেরকে এটা পুরাটাই ক্যালকুলেশন করে দেখাই, তারপর আমি অ্যানুইটি ফ্যাক্টর মেথডে চলে যাব। তো আসো, আমাদের আবারও বলতেছি, আমাদের আইআরআর ক্যালকুলেশন করার জন্য দুইটা এনপিভি লাগবে, দুইটা ডিসকাউন্ট রেট লাগবে, দুইটা এনপিভি লাগবে, দুইটা ডিসকাউন্ট রেট লাগবে। ঠিক আছে? তো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা কিভাবে সলিউশন করব দেখো, আমি সলিউশনটা একটু দেখাচ্ছি। আমি প্রথম ক্লাসে তোমাদেরকে ফরম্যাটটা বুঝিয়ে দিছিলাম। ঠিক আছে? তো আমাদের আইআরআর এর জন্য যে কলামগুলো লাগবে সাধারণত ইয়ার লাগে, সিএফএটি লাগে, পিভি ফ্যাক্টর লাগে, পিবি লাগে, আবার পিভি ফ্যাক্টর লাগে, পিবি লাগে। অর্থাৎ আমি এখানে 6টা কলাম নিলে হয়ে যাচ্ছে, আর রো হচ্ছে 5টা ইয়ারের জন্য 5টা, আর ইয়ারের জন্য একটা, 6টা। তাহলে 6টা কলাম আর 6টা রো নিলে আমার এখানে অঙ্কটা আমি করতে পারবো। তো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এরপর আমি যখন এসডব্লিউ দিব এই টাইপের, সেগুলো তোমরা বাসায় করবা, একটু মনোযোগ দিয়ে দেখো। অনেকেই পারো, তারপরে একটু কনসেন্ট্রেশন দাও। বেসিক জিনিস অনেকে জানা নেই, এমনি শুধু অঙ্কই করে যাচ্ছে। তো 6টা কলাম আর 6টা রো লাগবে। তো আমি নিলাম 6টা কলাম 6টা রো। তো আমাদের কি কি বসাতে হয়? প্রথম কলামে ইয়ার বসাবো, দ্বিতীয় কলামে সিএফএটি, এরপরে পিভি ফ্যাক্টর যেটাকে আমরা ডিসকাউন্টিং ফ্যাক্টর বলি, না ম্যাথ আমার সাথে সাথে তোমাদের করার দরকার নেই,
সাদিয়া ফাইরোজ, তোমরা এখন তোলার দরকার নাই, আমি এটা বুঝিয়ে দিচ্ছি, এটা ভালো করে বুঝে নাও। আমি তো সবগুলো সলিউশন শিট দিব, আজকে যা ডিসকাস করব সেটা সলিউশন শিট দিব, আপাতত করার দরকার নাই, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। তো ইয়ার সিএফএটির সাথে পিভি ফ্যাক্টর গুণ করলে পিভি পাওয়া যায়। এরপর যেহেতু আইআরআর, আবার পিভি ফ্যাক্টর লাগবে, আবার পিভি লাগবে, অর্থাৎ দুইটা পিভি ফ্যাক্টর, দুইটা পিভি। তো ইয়ারের ক্ষেত্রে আমাদের ইয়ার হচ্ছে 1 থেকে 5 বছর, প্রশ্নে দেওয়া আছে ইয়ার হচ্ছে 1 থেকে 5 বছর। তো ইয়ারটা লিখে ফেলি, 1 2 3 4 5। এরপর সিএফইটি দেওয়া আছে 5000, 8000। সিএফইটি এটা কিভাবে বুঝলাম, এটা প্রশ্নে সিএফইটি লেখাও আছে, আর তাছাড়া যে প্রশ্নে ট্যাক্স রেট দেওয়া থাকবে না সেই প্রশ্নে ওই ক্যাশ ফ্লোটাকে সিএফইটি ধরতে হয়। যে প্রশ্নে ক্যাশ ফ্লো দেওয়া থাকবে না সেই প্রশ্নে ওটাকে সিএফইটি ধরতে হয়। ওকে, 5 বছরের সিএফইটি লিখি। এখন আসো পিভি ফ্যাক্টর। পিভি ফ্যাক্টরের অপর নাম হচ্ছে ডিসকাউন্টিং ফ্যাক্টর অথবা কস্ট অফ ক্যাপিটাল। আমি গত ক্লাসে বলছি এই পিভি ফ্যাক্টরের 3টা নাম, পিভি ফ্যাক্টর বা ডিসকাউন্টিং ফ্যাক্টর বা কস্ট অফ ক্যাপিটাল। তো একটা পিভি ফ্যাক্টর প্রশ্নে দেওয়া আছে এই যে 8%, একটা পিভি ফ্যাক্টর প্রশ্নে দেওয়া আছে 8%, তাহলে 8% এ একটা মান আমরা বসাবো। 8% এখানে পিভি ফ্যাক্টরের এখানে পাশে আমরা ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম যে 8% লিখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আসো এই 8% এর পিভি ফ্যাক্টরের মান কিভাবে বের করব। গত ক্লাসে বলছি এখানে বের করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে ফর্মুলা আছে 1/1 + i হোল টু দি পাওয়ার n। একটা আছে কি ফর্মুলা, সেই ফর্মুলা হচ্ছে 1/1 + i হোল টু দি পাওয়ার n। আর একটা ওয়ে আছে পরীক্ষার হলে বইয়ের পেছন থেকে মানগুলো ফটোকপি করে নিয়ে যাওয়া। তো ফটোকপি করে নিয়ে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বেস্ট, তাহলে আনসারটা হুবহু অ্যাকুরেট আসে। এটা ফটোকপি করে নিয়ে যাওয়ার বৈধতা আছে পরীক্ষার হলে। তো আমার কাছে একটা পিভি ফ্যাক্টরের টেবিল আসছে, তো ওই টেবিল থেকে আমি দেখে দেখে মানগুলো বসাই দিই। একটা ছক আছে পিভি ফ্যাক্টরের, এই যে এরকম একটা ছক আছে, ঠিক আছে, বইয়ের পিছনে যে পিভি ফ্যাক্টর, অ্যানুইটি ফ্যাক্টর, ফিউচার ভ্যালু ফ্যাক্টর, এগুলোর এক একটা ছক আছে, ঠিক আছে। এই ছকগুলো বইয়ের পিছন থেকে ফটোকপি করে নিবা। তাহলে 8% এ আমার পিভি ফ্যাক্টরের মান দাঁড়াচ্ছে, এখান থেকে আমি দেখি লিখতেছি 0.9259। এরপর এটা আছে কি 0.8573, 0.8573। এরপর আছে থার্ড ইয়ারে 0.7938, 0.7938। এরপর ফোর্থ ইয়ারে আছে 0.7350, 0.7350। এরপর ফিফথ ইয়ারে আছে 0.6806, 0.6806। আচ্ছা, তাহলে 8% এ আমি পিভি ফ্যাক্টরের মানটা পেয়ে গেলাম। পিভি ফ্যাক্টরের মান পাওয়ার পর আমাদের পিভি কিভাবে পাবো, প্রেজেন্ট ভ্যালু কিভাবে পাবো, সিএফএটি কে পিভি ফ্যাক্টর দিয়ে গুণ করলে প্রেজেন্ট ভ্যালু পাওয়া যায়। আবার বলতেছি, সিএফএটির মানগুলোকে পিভি ফ্যাক্টর দিয়ে গুণ করলে প্রেজেন্ট ভ্যালু পাওয়া যায়। তো আমি একটু গুণ করি ক্যালকুলেটর দিয়ে। 5000 ইন্টু 0.9259, তাহলে হচ্ছে 4630, 4630। এরপর 8000 ইন্টু 0.8573, তাহলে হচ্ছে 6858, 6858। এরপর আসছে 6000 কে গুণ করতে হবে 0.7938 দিয়ে, 4763, 4763, 4763। এরপর আসো 4 নাম্বার ইয়ারে আছে 7000 ইন্টু 0.7350, 5145, 5145।
আর ফিফথ ইয়ারে 5,000 ইন্টু 0.6806, 3,403, 3,403। ওকে, এই হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালুর মান 8%-এ। 8%-এ প্রেজেন্ট ভ্যালুর মান হচ্ছে এগুলো। সিএফএটি কে পিভি ফ্যাক্টর দিয়ে গুণ করলে, সিএফএটি কে পিভি ফ্যাক্টর দিয়ে গুণ করলে এই মানগুলো পাওয়া যায়। আচ্ছা, একজনে ক্যালকুলেশন করে পাঠাইছিল। ওকে, থ্যাংক ইউ তানজিলা ইয়াসমিন। আচ্ছা, ঠিক আছে। দেখো, এখন এই পিভিটা আমরা যোগ করে ফেলবো। এই পিভির মান আমরা যোগ করে দেখি টোটাল পিভি কত দাঁড়ায়। টোটাল কেউ একজন যোগ করলে ভালো হইতো। 4,630 যোগ 6,858 যোগ 4,763 যোগ 5,145 যোগ 3,403। ওকে, 24,799 বা 24,800 ধরি আমরা, 24,800। এই হচ্ছে আমাদের 8%-এ টোটাল প্রেজেন্ট ভ্যালু, 8%-এ টোটাল পিবি, 8%-এ টোটাল পিবি। আচ্ছা, তো টোটাল পিবিটা কেন বের করছি? ওই যে এনপিবি বের করার জন্য, কারণ আইআরআর নির্ণয় করতে হলে একটা এনপিবি লাগে, ঠিক আছে? তো এনপিবির সূত্র কি? এনপিবির সূত্র হচ্ছে এনপিবি সমান টোটাল পিবি মাইনাস এনসিও। ওকে, আচ্ছা, টোটাল পিবি মাইনাস এনসিও। তাহলে এখানে আমরা টোটাল পিবি পাইলাম কত? সূত্রটা হচ্ছে টোটাল পিবি পাইলাম আমরা 24,800 মাইনাস এনসিও হচ্ছে আমাদের প্রশ্নে একদম উপরে দেওয়া আছে। দেখো, নুহা প্ল্যানস টু বাই এ মেশিন বাই করতে যে টাকাটা খরচ হচ্ছে ওটাকে আমরা বলতেছি এনসিও, ঠিক আছে? অর্থাৎ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা সেটাকে আমরা বলি এনসিও, ঠিক আছে? তো দেখো, এই এনসিও হচ্ছে 20,000। তাহলে 24,800 থেকে 20,000 বাদ দিলে আমাদের যে আনসারটা আসতেছে সেটা হচ্ছে 4,800। তাহলে আমরা পজিটিভ এনপিভি পেয়ে গেলাম, ঠিক আছে? আমি আবার আইআরআর এর সূত্রে যাই। তাহলে আমরা কিসের মান পেয়ে গেলাম? আইআরআর এর যে মূল সূত্রটা সেটা হচ্ছে এই যে সি, আমরা সি এর মানটা পেয়ে গেলাম, পজিটিভ এনপিভি। আর মাথায় রাখতে হবে সবসময় পজিটিভ এনপিভি কোন ডিসকাউন্ট রেট দিয়ে আসে? সবসময় লোয়ার ডিসকাউন্ট রেট দিয়ে। খেয়াল রাখবা, লোয়ার ডিসকাউন্ট রেট দিয়ে পজিটিভ এনপিভি আসে, অর্থাৎ এর মান দিয়ে সি এর মান পাওয়া যায়, এ দিয়ে সি পাওয়া যায়, খেয়াল রাখবা। তাহলে লোয়ার ডিসকাউন্ট রেট দিয়ে পজিটিভ এনপিভি আসে। তো আমরা তাহলে এর মান আর সি এর মান পেয়ে গেলাম। লোয়ার ডিসকাউন্ট রেট মানে প্রশ্নে যে 8%টা দেওয়া ছিল ওটাকে আমরা সুনির্দিষ্টভাবে এখন লোয়ার বলতে পারবো। কেন লোয়ার বলতে পারবো? কারণ এই 8% দিয়ে পজিটিভ এনপিভি আসছিল। তাহলে যে এনপিভি দিয়ে যে ডিসকাউন্ট রেট দিয়ে পজিটিভ আসবে সেটাকে বলবো লোয়ার ডিসকাউন্ট রেট, ছোট ডিসকাউন্ট রেট, ঠিক আছে? তাহলে আমরা এর মান এবং সি এর মান পেয়ে গেলাম। এখন আমাদের যে জিনিসটা লাগবে, বি এর মান আর ডি এর মান লাগবে। বি হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট আর ডি হচ্ছে নেগেটিভ এনপিভি, ঠিক আছে? তাহলে খেয়াল রাখবা, হায়ার ডিসকাউন্ট রেট দিয়ে নেগেটিভ এনপিভি আসে, লোয়ার ডিসকাউন্ট রেট দিয়ে পজিটিভ এনপিভি আসে। তাহলে এই যে 8% দিয়ে, এই যে 8% ডিসকাউন্ট রেট, এই 8% রেট দিয়ে যেহেতু আমরা পজিটিভ এনপিভি পেয়ে গেলাম, তাহলে এই 8%টাকে আমরা বলতে পারি এটা একটা লোয়ার ডিসকাউন্ট রেট। এই 8%টাকে আমরা বলতে পারি এটা লোয়ার ডিসকাউন্ট রেট। আচ্ছা, তাহলে এর মান আর সির মান পাওয়া গেছে। এখন লাগবে একটা হায়ার ডিসকাউন্ট রেট লাগবে আর একটা নেগেটিভ এনপিভি লাগবে। খেয়াল রাখবা, বর্তমান ডিসকাউন্ট রেটকে বড় করলে
নেগেটিভ এনপিভি পাওয়া যায়। বর্তমান ডিসকাউন্ট রেটকে বড় করলে, ওই যে হায়ার বলতেছি বারবার, বর্তমান ডিসকাউন্ট রেটকে বৃদ্ধি করলে নেগেটিভ এনপিভি পাওয়া যাবে। ঠিক আছে, এই জন্য আমরা দুইটা কলাম শেষে খালি রাখছি। শেষে দুইটা কলাম খালি রাখছি কেন? কারণ এখানে একটা ডিসকাউন্ট রেট বসবে আর একটা পিভি বের করতে হবে। ঠিক আছে, তাহলে বর্তমান ডিসকাউন্ট রেটকে বৃদ্ধি করলে নেগেটিভ এনপিভি পাওয়া যাবে। এখন কথা হচ্ছে, অনেকেই বুঝতে পারে না যে আমি কত বৃদ্ধি করব, অর্থাৎ আমি 8% জায়গায় কি 10% করব, না 15% করব, না 20% করব, কত করলে আমার নেগেটিভ এনপিভি আসবে, কত পার্সেন্ট করলে আমার নেগেটিভ এনপিভি আসবে, সেটা আমি কিভাবে বুঝবো? তো এই ট্রায়াল এন্ড এরর মেথডকে বলা হয় যে আপনি বৃদ্ধি করে করে আস্তে আস্তে বৃদ্ধি করে করে আপনি দেখবেন যে কখন নেগেটিভ আসে। এখানে নিয়ম হচ্ছে যতক্ষণ না পর্যন্ত নেগেটিভ না আসে ততক্ষণ পর্যন্ত আপনি ডিসকাউন্ট রেট বাড়াতে থাকবেন। আপনি একবার 9 দিয়ে দেখবেন, একবার 10% দিয়ে দেখবেন, একবার 11%, 12%, 13%, এভাবে আপনি যতক্ষণ না পর্যন্ত নেগেটিভ এনপিভি না আসবে ততক্ষণ পর্যন্ত ডিসকাউন্ট রেট বৃদ্ধি করতে হবে। এটা হচ্ছে জাস্ট ফিনান্সের একটা কনসেপ্ট জানার জন্য এই কথাটা বলছে তারা, কিন্তু পরীক্ষার হলে তো আমরা এভাবে করতে পারবো না। পরীক্ষার হলে তো এতবার করার সুযোগ নাই যে আমি একবার 9% দিয়ে দেখবো, একবার 10% দিয়ে দেখবো, একবার 11% দিয়ে দেখবো, এটা তো পরীক্ষার হলে পসিবল না। ঠিক আছে, তো আমাকে এমন একটা ওয়ে বের করতে হবে যে ওয়েতে আমি একবারই করব যেন সেটা মাস্ট নেগেটিভ আসে। আমি ডিসকাউন্ট রেট একবারই ধরবো যেন সেটা দিয়ে মাস্ট কি আসে, নেগেটিভ এনপিভি আসে। তো সেটার জন্য একটা টেকনিক আছে, ওই টেকনিকটা হচ্ছে, মনোযোগ দিয়ে শুনবা, বর্তমান এনপিভি যেটা পাইছি তাকে প্রথমে অর্ধেক করে ফেলতে হবে। আবার বলতেছি, বর্তমান এনপিভিটাকে তুমি রাফ করবে, এটা হচ্ছে রাফের কাজ। হ্যাঁ, রাফের কাজ। বর্তমান এনপিভি কে তুমি অর্ধেক করে ফেলবা। বর্তমান এনপিভিটাকে কি করবা, অর্ধেক করবা। আমি একটু করে বলে দিচ্ছি। তাহলে 4800 কে, এটা হচ্ছে রাফ, এই কাজটা হচ্ছে রাফ, এটা অঙ্কের অংশ না, রাফে করতেছি। বর্তমান এনপিভি কে প্রথমে তুমি ভাগ করবা, মানে 2 দিয়ে হাফ করে ফেলবা। 4800 কে হাফ করলে হয় 2400। অর্ধেক করার পর এটাকে তুমি এনসিইউ দিয়ে ভাগ করবা, এনসিইউ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করবা। তাইলে হাফ করার পর এনসিইউ দিয়ে ভাগ করব। আমাদের এই অঙ্কে এনসিইউ ছিল 20000, উপরেই লেখা আছে। এনসিইউ দিয়ে ভাগ করব, ভাগ করে তাকে 100 দিয়ে গুণ করব পার্সেন্টে নিয়ে যাওয়ার জন্য। তাহলে দেখো 2400 কে 20000 দিয়ে ভাগ করে, 20000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে কত পার্সেন্ট আসে, 12% আসে। কত পার্সেন্ট আসে, 12% আসে। এই যে 12% আসছে, তুমি শিওর থাকো তোমার বর্তমান ডিসকাউন্ট রেটকে যদি তুমি 12% বৃদ্ধি করো তাহলে তুমি কনফার্ম থাকো তোমার নেগেটিভ এনপিভি আসবে, একদম কনফার্ম। ঠিক আছে, মানে 99% ক্ষেত্রে কনফার্ম হওয়া যায়। যেহেতু অঙ্কগুলাই আইআরআর এর অঙ্কগুলাই একটা অনুমান নির্ভর, মাঝে মধ্যে একটু এদিক সেদিক হবে, তবে 99% অঙ্কে তোমার এভাবেই তোমাকে অ্যাপ্লাই করলে তুমি শিওর থাকতে পারো যে তোমার নেগেটিভ এনপিভি আসবে। তাহলে আমি আবার বলতেছি, প্রথম থেকে তোমাকে প্রথমে একটা এনপিভি বের করতে হবে। প্রশ্নের ডিসকাউন্ট রেট দিয়ে তুমি একটা এনপিভি অলরেডি বের করবা। তাহলে সেটা যদি পজিটিভ আসে তাহলে শুরু করতেছি। আমরা ছিলাম আচ্ছা, কি বলছিলাম যে কি বর্তমান এনপিভি কে, আমি সবাইকে মিউট করে দিই। মিউট করে দেন ভাই। হ্যাঁ, দেখো আমি বলছি কি, বর্তমান এনপিভি কে, বর্তমান মানে যে এনপিভিটা আমরা অলরেডি প্রশ্নের ডিসকাউন্ট রেট দিয়ে যে এনপিভি আমরা অলরেডি ক্যালকুলেশন করে রাখছি, ওই এনপিভি যদি পজিটিভ আসে তাহলে আমার লাগবে কি নেগেটিভ এনপিভি। আর নেগেটিভ এনপিভি আমি কিভাবে পাবো, বর্তমান ডিসকাউন্ট রেটকে বৃদ্ধি করলে নেগেটিভ এনপিভি আসবে। বর্তমান ডিসকাউন্ট রেটকে বৃদ্ধি করলে
নেগেটিভ এনপিভি আসবে, ঠিক আছে। এখন বর্তমান ডিসকাউন্ট রেটকে আমি কতটুকু বাড়াবো সেই টেকনিকটা জানার জন্য তোমাকে কি করতে হবে, নিচে যে জিনিসটা লিখে দিচ্ছি ওটা অ্যাপ্লাই করতে হবে। যে বর্তমান এনপিভি যেটা আমি পাইছি ওটাকে আগে আমি হাফ করব, 4800 যেটা এটাকে আমি হাফ করব, অর্ধেক করব। অর্ধেক করার পর তাকে এনসিও দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করব। এনসিও দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করব। তাহলে এনসিও দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে কত পার্সেন্ট হবে? 12% হবে, ঠিক আছে। তাহলে কত পার্সেন্ট হচ্ছে? 12% হচ্ছে। তাহলে তুমি এটা কনফার্ম থাকো যে 8% থেকে যদি আমি 12% বৃদ্ধি করি তাহলে অবশ্যই আমার নেগেটিভ এনপিভি আসবেই আসবে। এখানে অনেকে আবার ভুল করে ফেলে, ভুলে ওই 12% লিখে, 12% না, তোমাকে 12% বৃদ্ধি করতে হবে। 12% কি করতে হবে? বৃদ্ধি করতে হবে নেগেটিভ পাওয়ার জন্য। তো আগে ছিল 8, এখন যদি 12 বৃদ্ধি করি তাহলে আমার কত হবে? 20 হবে। আমার ডিসকাউন্ট রেট কত হবে? 20 হবে। তাহলে আমাকে আরেকটা এনপিভি বের করতে হবে 20% দিয়ে। তাহলে আমি এখানে 20% লিখলাম, আমি এখানে 20% লিখলাম। এখন 20% আবার পিভি ফ্যাক্টরের মানগুলো লিখতে হবে। আমি বই থেকে দেখে অ্যানুইটি টেবল থেকে দেখে 20% এর মানগুলো লিখতেছি। প্রথমে হচ্ছে 0.8333 পয়েন্ট, তোমরাও পরীক্ষার হলে বইয়ের এই পেজটা ফটোকপি করে নিবা। 0.8333, এরপরে 0.6944, এরপরে আছে 0.5787, 0.5787, এরপর আছে 0.4823, 0.4823, এরপর আছে 0.4019, 0.4019, এরপর হচ্ছে 48, আর নাই, ঠিক আছে, 5 বছর হয়ে গেছে। আচ্ছা, এরপর এই যে যেহেতু ফিবি ফ্যাক্টরটা পেয়ে গেলাম, এখন আমরা সিএফএটির সাথে গুণ করব। এই ফিবির মান, প্রেজেন্ট ভ্যালুর মান কিভাবে আসে? সিএফএটির সাথে ফিবি ফ্যাক্টরকে গুণ করতে হয়। তাহলে 5000 কে 0.8333 দিয়ে গুণ করলে মান আসবে 4167, 4167। এরপর 8000 কে সেকেন্ড ইয়ারে 8000 কে 0.6944, 0.6944 দিয়ে গুণ করলে হবে 5555, 5555। এরপর 6000 কে 0.5787 দিয়ে গুণ করলে হবে 3472, 3472। এরপর আছে 7000 কে, চতুর্থ বছর 7000 কে গুণ করতে হবে 0.4823 দিয়ে, তাহলে আসতেছে 3376, 3376। এরপর লাস্ট 5000 কে ডিসকাউন্ট রেট 0.4019 দিয়ে গুণ করলে হবে 2010, 2010। ওকে, তাহলে এখন আমি যদি সবগুলো যোগ করি তাহলে আমার টোটাল ফিবি কত আসে আমি দেখি। 4167 প্লাস 5555 প্লাস 3472 প্লাস 3376 প্লাস 2010, 18580, 18580 আসছে আমার টোটাল পিবি। আমি এখানে টোটাল লিখে দিই, টোটাল পিবি 18580, 18580। আচ্ছা, এই হচ্ছে আমাদের নিউ পিবি। হ্যাঁ, তো টোটাল পিবি থেকে আমরা এনপিবি বের করব। টোটাল পিবি কেন বের করছি? আচ্ছা, তামান্না আক্তার 18580, সাদিয়া ফাইরোজ 18580, অনেকে 18580 দিয়েছো, আমি আসলে চ্যাট বক্সটা দেখি নাই। আচ্ছা, দেখো, থ্যাংক ইউ তোমাদের। তাহলে এখন আসো, এই যে আগে যেরকম একটা এনপিবি বের করছি না, এখন আবার আরেকটা কি করব? এনপিবি বের করব। কেমন? 18580 দিয়ে একটা এনপিবি বের করব। তো এনপিবি সূত্র হচ্ছে টোটাল ফিবি মাইনাস এনসিও। তো টোটাল ফিবি কত পাইছি আমরা? 18580, 18580।
আর আমাদের এনসিও আগে থেকেই প্রশ্নে দেওয়া আছে 20,000। তাহলে আমাদের এনপিবি দাঁড়াচ্ছে কত? আমাদের এনপিবি দাঁড়াচ্ছে অবশ্যই নেগেটিভ আসতেছে, 18,580 থেকে 20,000 মাইনাস করলে 1420 মাইনাস আসছে, 1420 মাইনাস আসছে। ওকে, তো আমাদের টার্গেট ছিল মাইনাস এনপিবি আনা, আমরা পেয়ে গেলাম। তাহলে এই অঙ্কে যে জিনিসটা তোমার জানাটা জরুরি, যে জিনিসটা জানাটা সবচেয়ে বেশি জরুরি, সেটা হচ্ছে কিভাবে পজিটিভ থেকে নেগেটিভ এনপিবি আসবে, কিভাবে পজিটিভ থেকে নেগেটিভ এনপিবি আসবে। ঠিক আছে, পজিটিভ থেকে নেগেটিভ কিভাবে আসবে সেই জিনিসটা তোমাদেরকে জানতে হবে। তো আমাদের একটা ডিসকাউন্ট রেট প্রশ্নে দেওয়া ছিল 8%। সেই 8% ডিসকাউন্ট রেট দিয়ে আমরা যে এনপিবি পাইছি 4,800 টাকা, সেটা পজিটিভ পাইছি। সবসময় মনে রাখতে হবে লোয়ার ডিসকাউন্ট রেট দিয়ে পজিটিভ এনপিবি আসে, লোয়ার ডিসকাউন্ট রেট দিয়ে পজিটিভ এনপিবি আসে। এর মান হচ্ছে লোয়ার, এ মানে হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট, আর সি মানে হচ্ছে পজিটিভ এনপিবি। তো যখন আমি পজিটিভ এনপিবি পেয়ে যাব, তখন আমাকে যে জিনিসটা করতে হবে যে আমার নেগেটিভ এনপিবি লাগবে। তো নেগেটিভ এনপিবি পেতে হলে বর্তমান ডিসকাউন্ট রেটকে বৃদ্ধি করতে হবে, নেগেটিভ পেতে হলে ডিসকাউন্ট রেট বাড়াবো, আর যদি পজিটিভ পাইতে হয় ডিসকাউন্ট রেট কমাবো। তাহলে যেহেতু আমাদের এখন নেগেটিভ দরকার, তাই আমরা 8% থেকে বৃদ্ধি করব। এখন 8% থেকে কত বৃদ্ধি করব সেটা জানার জন্য আমি বলছিলাম যে একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। ওই টেকনিকটা আমি আবারও বলতেছি, যাদের মনে থাকবে না তারা লিখে রাখবা। যে টেকনিকটা হচ্ছে বর্তমান এনপিবি কে প্রথমে অর্ধেক করব, যে মানটা আসবে তাকে আমরা এনসিও দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণ করব। আবার বলতেছি, বর্তমান এনপিবি কে প্রথমে অর্ধেক করব, অর্ধেক করার পর যে মানটা আসবে তাকে এনসিও দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে যে পার্সেন্টেজটা আসবে সেটা বাড়ায় দিব। যদি নেগেটিভের দরকার হয় তাহলে সেটা আগে ডিসকাউন্ট রেটের সাথে যোগ করে দিব, আর যদি পজিটিভের দরকার হয় তাহলে আগের ডিসকাউন্ট রেট থেকে সেটা কমাই দিব। তাহলে খেয়াল রাখবা, ডিসকাউন্ট রেট কি বাড়াবো নাকি কমাবো সেটা ডিপেন্ড করবে আমি অলরেডি যে এনপিভিটা পাইছি শুরুতেই, যে 4,800 পাইছি, ওটা কি পজিটিভ পাইছি না নেগেটিভ পাইছি। যেহেতু আমি এখানে পজিটিভ পাইছি তাই আমার নেগেটিভের দরকার ছিল, তাই আমি বাড়াই দিলাম, 8-এর জায়গায় 20 হয়ে গেল। আর যদি আমি প্রথমেই নেগেটিভ পাইতাম তাহলে আমার দরকার হতো পজিটিভ, তখন আমি কমাই দিতাম। এই হচ্ছে আইআরআর এর বিষয়। এখন আমরা আইআরআর এর সূত্রের মধ্যে জাস্ট মানগুলো বসাই দিব। এর ঘরে লিখবো লোয়ার ডিসকাউন্ট রেট, দ্যাট মিনস 8%। বি এর ঘরে লিখবো হায়ার ডিসকাউন্ট রেট, দ্যাট মিনস 20%। সি এর জায়গায় লিখবো পজিটিভ এনপিবি 4,800। ডি এর জায়গায় লিখবো নেগেটিভ এনপিবি 1,420। তাহলে আমি আবার বলতেছি, এই যে আমাদের আইআরআর এর যে ফর্মুলা, সেই ফর্মুলার মধ্যে এর জায়গায় লিখবো 8%, এর জায়গায় লিখবো 8%, আর বি এর জায়গায় লিখবো 20%। কেননা বি হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট, এ হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট। সি এর জায়গায় লিখবো পজিটিভ এনপিবি, দ্যাট মিনস 4,800, আর ডি এর জায়গায় লিখবো নেগেটিভ, ও যে 1,400 সামথিং যেটা আসছে। তো আশা করি তোমরা ট্রায়াল এন্ড এরর মেথডের নিয়মটা বুঝছো। এখন আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন নিব, কেউ যদি কোথাও না বুঝে থাকো কোনো জায়গায়, তাহলে আমি আবার বুঝিয়ে দিব। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, চাইলে তোমরা এখন কোশ্চেন করতে পারো যদি কোথাও না বুঝে থাকো। ভাইয়া সিডি কোনটা না কোনটা? সি হচ্ছে পজিটিভ এনপিবি 4,800, আর ডি হচ্ছে নেগেটিভ যেটা পাইছি মাইনাস ফিগার, ও যে 1,400 যেটা পাইছি। স্যার যদি প্রথমে পজিটিভ আসে তাহলে নেগেটিভ করার জন্য কি কোনো সূত্র আছে? একই একই নিয়ম, কোনো সূত্র নাই। এই যে যেভাবে দেখাইছি, প্রথমে যদি এখানে নেগেটিভ এনপিবি আসতো তাও এটাকে প্রথমে অর্ধেক করতাম, এরপরে এনসিও দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে দিতাম। শুধু পার্থক্য হচ্ছে নেগেটিভ আসলে দরকার হচ্ছে পজিটিভ, তাইলে ডিসকাউন্ট রেট কমাই দিব। আর যদি শুরুতে পজিটিভ পাই তাহলে লাগবে নেগেটিভ, তখন ডিসকাউন্ট রেট বাড়াই দিব। স্যার যেটা লাস্টে দিয়ে প্লাস আছে ওইটাকে মাইনাস করে দিব আর কি। ইয়েস ইয়েস। জি স্যার, থ্যাংক ইউ।
আর কারো প্রশ্ন আছে? আর কারো জি প্রশ্ন স্যার। আছে? হ্যাঁ বলো। স্যার সাপোজ ধরেন 8% আমাদের এটা আসলে প্রথমে মান নেগেটিভ মান। 8% হ্যাঁ নেগেটিভ আসলে এরপর যদি আমি নেগেটিভ মান আসে, এরপর পজিটিভ করতে গেলে আমি কি সাপোজ ধরেন ভাগ করার পর আমার 12% আছে, তখন 12% কি না 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 8% ওরকম 8% আসবে না, বিয়োগ দিব? ওরকম আসবে না, অবশ্যই 8% এর চেয়ে কম আসবে, বুঝছো? বা তখন ভাগ করলে হয়তো 5% আসবে বা 4% আসবে, এরকম আসবে। তখন কি 8% থেকে বিয়োগ করে ইয়েস ইয়েস, বাকি যেটা দেবো হ্যাঁ অটোমেটিক? তুমি এটা মনে রাখবা যে পজিটিভের দরকার হলে বর্তমান ডিসকাউন্ট রেটকে কমাই দিব, আর নেগেটিভের দরকার হলে বাড়াই দিব। এই যে আমাদের এখন নেগেটিভের দরকার ছিল, সেজন্য আমরা কি করে দিছি, 12% বাড়াই দিছি। আর যদি উল্টো হইতো তাহলে কমাই দিতাম। আচ্ছা। এরপর আর কারো প্রশ্ন? ভাইয়া ট্রায়াল এন্ড এরর মেথড কি এটাকে বোঝাচ্ছে? ইয়েস এ ইয়েস, প্লাস। হ্যাঁ ইয়েস, এটাকে বোঝাচ্ছে, তবে এটার আরো ডিটেলসটাকে বোঝায়। এটা ডিটেলসটাকে মানে আমরা তো এখন ডাইরেক্ট 20% দিয়ে নেগেটিভ হয়ে গেছি। আসলে ট্রায়াল এন্ড এরর আচ্ছা মেথডের বক্তব্য হচ্ছে আপনি 8% থেকে এক এক করে বাড়ায় বাড়ায় দেখবেন কখন নেগেটিভ আসে। মানে একবার 9% দিয়ে করতে হবে, একবার 10% দিয়ে করতে হবে, একবার 11, এভাবে 12, 13, 14 করে যতক্ষণ না পর্যন্ত নেগেটিভ না আসে এনপিভি ততক্ষণ পর্যন্ত করতেই হবে। তো এইভাবে কি আমাদের পরীক্ষার হলে সম্ভব নাকি? আমাদের তো একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে যাতে একবারে কি চলে আসে, নেগেটিভ চলে আসে। বুঝতে পারছো? জি ভাইয়া। কারো প্রশ্ন আছে আর ভাইয়া এখানে? হ্যাঁ বলো। ভাইয়া প্রজেক্ট যদি ডাবল হয় তখন কি করতে হবে? ডাবল প্রজেক্ট প্রজেক্টের হলে এখানে তখন ডাবল ডাবল করতে হবে আর কি। প্রজেক্ট এর জন্য মনে করে একবার করতে হবে এভাবে, আবার প্রজেক্ট বি এর জন্য, মানে অঙ্কটা তখন অনেক বড় হবে, কিন্তু নিয়মের কোনো ব্যতিক্রম নাই, সিস্টেম এটাই, একই সিস্টেমেই যাবে, সিস্টেম একই থাকবে। সিস্টেম একই থাকবে, কিন্তু অঙ্কটা ডাবল করতে হবে আর কি। একবার প্রজেক্ট এর জন্য করতে হবে আর একবার প্রজেক্ট বি এর জন্য করতে হবে। আচ্ছা ঠিক আছে। আর কারো প্রশ্ন? হ্যাঁ আসমা, প্রশ্ন করো। তো সে রেজড হ্যান্ড মানে হচ্ছে তার প্রশ্ন আছে, এখন সে চুপ হয়ে আছে, নাকি এমনি দিয়ে দেখছে যে হাত এটা উঠে কিনা। আর কারো প্রশ্ন আছে? না ভাইয়া। ভাইয়া বি এর মান কি সবসময় মাইনাস ফিগারে থাকবে? ডি ডি বি 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 কেন মাইনাস ফিগার হবে? বি তো হায়ার ডিসকাউন্ট রেট 20%, বি হচ্ছে বড় ডিসকাউন্ট রেটটা। ও ডি এর মানটা হচ্ছে নেগেটিভ, ডি নিচে ডি যেটা সেটা নেগেটিভ এনপিভি। মূলত ক্যালকুলেশন করার সময় সেটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ওই যে ডি এর আগে মাইনাস চিহ্ন আছে আগে থেকে, বুঝতে পারছো? জি। আচ্ছা তাহলে আসো আমরা আরেকটা মেথড যেটা আছে ওখানে চলে যাই। আসো আমাদের সেকেন্ড মেথডটার নাম কি বলছিলাম? অ্যানুইটি ফ্যাক্টর মেথড। হ্যাঁ অ্যানুইটি ফ্যাক্টর মেথড। দেখো অ্যানুইটি ফ্যাক্টর মেথড, যদিও আমি এতক্ষণ যেটা দেখাইছি ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ওভাবেই অঙ্ক করে ফেলে, ঠিক আছে? ট্রায়াল এন্ড এরর মেথডে অঙ্ক করে ফেলে ম্যাক্সিমাম, এভাবে করলে হয়ে যাবে নো প্রবলেম। কিন্তু অ্যানুইটি ফ্যাক্টর দিয়েও চাইলে তুমি আইআরআর ক্যালকুলেশন করতে পারো, অ্যানুইটি ফ্যাক্টর দিয়েও তুমি চাইলে আইআরআর ক্যালকুলেশন করতে পারো। কিভাবে? ওটা আরো সহজ, ঠিক আছে? অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে আইআরআর ক্যালকুলেশনটা আরো সহজ, আমি দেখাই দিচ্ছি কিভাবে করতে হয়। দেখো অ্যানুইটি ফ্যাক্টর মেথড দিয়ে আইআরআর ক্যালকুলেশন করতে হলে প্রথমে তোমাকে একটা এস্টিমেটেড আইআরআর এর মান বের করতে হবে। আবার বলতেছি, অ্যানুইটি ফ্যাক্টর মেথড দিয়ে আইআরআর ক্যালকুলেশন করতে হলে ফার্স্ট কাজ হচ্ছে, প্রথম ধাপ হচ্ছে এস্টিমেটেড আইআরআর ক্যালকুলেশন করতে হবে। একটি অনুমান নির্ভর এস্টিমেটেড একটা অনুমান নির্ভর আইআরআর ক্যালকুলেশন করতে হবে। তো একটা অনুমান নির্ভর আইআরআর ক্যালকুলেশন করার সূত্র কি? একটা অনুমান নির্ভর আইআরআর ক্যালকুলেশন করার সূত্র হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, লিখে রাখো এটা, অনেকে এটা হয়তো জানা নেই। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ডিভাইড এভারেজ ক্যাশ ফ্লো, অর্থাৎ গড় নগদ প্রবাহ, ক্যাশ ফ্লো। তাহলে যখন অ্যানুইটি ফ্যাক্টর মেথড দিয়ে আইআরআর ক্যালকুলেশন করব
তখন আমাদেরকে শুরুতেই একটা এস্টিমেটেড আইআরআর ক্যালকুলেশন করতে হবে। এস্টিমেটেড আইআরআর ক্যালকুলেশনের সূত্র হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ডিভাইড এভারেজ ক্যাশ ফ্লো। তো আমি একটা প্রশ্ন লিখতেছি, ওই প্রশ্ন লিখে তারপর তোমাদেরকে জিনিসটা প্রয়োগটা আমি দেখাচ্ছি। আমি একটা মানে তোমার কাল্পনিক একটা প্রশ্ন তৈরি করতেছি, যেটা দিয়ে আমরা এই সলিউশনটা দেখাবো। দেখো, মনে করো কোনো একটা প্রশ্নে তোমাকে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দেওয়া আছে, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দেওয়া আছে সাপোজ কত, ধরে নিলাম 50,000 টাকা, সহজ মান ধরে নি। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দেওয়া আছে 50,000 টাকা। সাপোজ অ্যাভারেজ ক্যাশ ফ্লো, গড় নগদ প্রবাহ দেওয়া আছে, ক্যাশ ফ্লো দেওয়া আছে মনে করো কত দিব, সাপোজ 20,000 দিলাম, 20,000 দিলাম এভারেজ ক্যাশ ফ্লো। এখন এস্টিমেটেড লাইফ দেওয়া আছে মনে করো 5 ইয়ার্স, এস্টিমেটেড লাইফ দেওয়া আছে 5 ইয়ার্স দেওয়া আছে, ঠিক আছে। এখন তোমাকে ক্যালকুলেশন করতে বলছে, আইআরআর ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করো আইআরআর, জাস্ট এই তিনটে ইনফরমেশন দিয়ে আইআরআর ক্যালকুলেশন করো। ক্যালকুলেট আইআরআর। তো এই জাস্ট এই সামান্য তিনটে ইনফরমেশন দিয়ে যখন তোমাকে আইআরআর ক্যালকুলেশন করতে বলবে, তখন তুমি এটা কিভাবে করবা? দেখো, এখানে কোনো ডিসকাউন্ট রেট নাই, কোনো ডিসকাউন্ট রেট নাই, পিভি ফ্যাক্টর নাই, বা কস্ট অফ ক্যাপিটাল যেটাকে বলি সেটা নাই। তো তুমি ট্রায়াল অ্যান্ড এরর মেথড আমি বলছিলাম কখন ইউজ করার জন্য, যখন প্রশ্নে একটা ডিসকাউন্ট রেট দেয়া থাকবে। যেমন আগের অঙ্কে আমি যে অঙ্কটা বুঝাইছি, ওখানে প্রশ্নে 8% এরকম একটা ডিসকাউন্ট রেট দেওয়া ছিল। যখন প্রশ্নে এরকম একটা ডিসকাউন্ট রেট দেয়া থাকবে, তখন তুমি ইজিলি ট্রায়াল অ্যান্ড এরর মেথড দিয়ে করে ফেলতে পারবা, কারণ একটা ডিসকাউন্ট রেট দিয়ে তোমার একটা এনপিভি চলে আসবে, ওটার ভিত্তিতে তুমি আর একটা এনপিভি বের করতে পারবা। আর যখন প্রশ্নে কোনো ডিসকাউন্ট রেট দেওয়া নাই, একটা ডিসকাউন্ট রেটও দেওয়া নাই, এরকম পরীক্ষায় অঙ্ক আছে, আমি দেখাবো শীটের মধ্যে, যে বলছে আইআরআর ক্যালকুলেশন করো কিন্তু কোনো ডিসকাউন্ট রেট নাই, মানে পিভি ফ্যাক্টরের মান নাই, তখন তুমি ডিসকাউন্ট রেট কত ধরবা? তো এখানে একটু আগেও একজন চ্যাট বক্সে প্রশ্ন করছিল যে আন্দাজে একটা ধরে ফেললেও তো হয়ে যায়। হ্যাঁ, আন্দাজে ধরে ফেললেও কিন্তু অধিকাংশ সময় হয়ে যায়, ঠিক আছে। তারপরও তুমি একদম কনফার্ম হওয়ার জন্য ম্যাথের নিয়মে যাওয়াটাই ভালো, যে একদম কনফার্ম যে আমার অঙ্কটা হবে, তাহলে তুমি সিস্টেমেটিক ওয়েতে যাওয়াটাই বেটার। তাহলে খেয়াল রাখবা, প্রশ্ন যদি এরকম হয় যে কোনো ডিসকাউন্ট রেট নাই কিন্তু আইআরআর বের করতে বলছে, তাহলে এই ক্ষেত্রে তুমি লোয়ার ধরবা কি আর হায়ার ধরবা কি? যদি একটা ডিসকাউন্ট রেট থাকতো তাহলে না আমি লোয়ার হায়ার কম্পেয়ার করে ফেলতে পারতাম, কিন্তু যখন কোনো ডিসকাউন্ট রেট দেয়া থাকবে না, তখন একটা ডিসকাউন্ট রেট বা ডিসকাউন্ট রেট গুলো বের করার জন্য একটা টেকনিক আছে, ওই টেকনিকটা হচ্ছে অ্যানুইটি ফ্যাক্টর মেথড। সেটাকে বলা হয় অ্যানুইটি ফ্যাক্টর মেথড দিয়ে ডিসকাউন্ট রেট গুলো বের করা যায়। কিভাবে বের করা যায় দেখো, এই যে প্রথমে বলছি কি আমি এস্টিমেটেড আইআরআর বের করতে হবে, মনোযোগ দিয়ে দেখো। প্রথমে এস্টিমেটেড আইআরআর বের করতে হবে। তো এস্টিমেটেড আইআরআর কিভাবে বের করব একটু দেখো, মানটা আমি লিখতেছি, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ভাগ এভারেজ ক্যাশ ফ্লো। তো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমরা কত লিখলাম, মনে করো প্রশ্নে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 50,000 দেওয়া আছে, ভাগ এভারেজ ক্যাশ ফ্লো প্রশ্নে দেওয়া আছে 20,000। তাহলে 50,000-কে 20,000 দিয়ে ভাগ করলে কি দাঁড়ায়, 50,000 ভাগ 20,000, 2.5 আসে কত, 2.5। তাহলে এই যে 2. একটা অনুমান নির্ভর আইআরআর আসছে, এই 2.5টা আমি কি করব, এই 2.5টা মান তুমি অ্যানুইটি টেবিলে গিয়ে দেখবা। আবার বলতেছি, এই 2.5 এর মান তুমি দেখবা কোথায়, অ্যানুইটি টেবিলে। অ্যানুইটি টেবিলে কি দেখবা, যে এই অঙ্কটা হচ্ছে 5 বছরের জন্য, এই অঙ্কটা হচ্ছে 5 বছরের জন্য, তাহলে পঞ্চম বছরে কত পার্সেন্টের মধ্যে 2.5টা আছে, কাছাকাছি দুইটা ডিসকাউন্ট রেট নিবা। আবার বলতেছি পঞ্চম বছরে, যেহেতু অঙ্কটা পঞ্চম 5 ইয়ার্স এর,
এই পঞ্চম বছরে কোন পার্সেন্টেজে কাছাকাছি এই 2.5টা আছে, ওই পার্সেন্টেজ দুইটা নিবা। কেন দুইটা নিতে হবে? কারণ একটা পার্সেন্টেজ হবে লোয়ার, একটা পার্সেন্টেজ হবে হায়ার। অর্থাৎ আমাকে দেখতে হবে 5 ইয়ার্সে 2.5 মানটা কোন কোন পার্সেন্টের কাছাকাছি মিলে। তো সেটা আমি কোন টেবিল থেকে নিব? অ্যানুইটি টেবিল থেকে নিব। আবার বলতেছি অ্যানুইটি টেবিল। আগে যে মানগুলো নিয়েছি সেগুলো হচ্ছে প্রেজেন্ট ভ্যালু টেবিল থেকে নিয়েছিলাম, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ইয়ার মান নিতে গেলে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর টেবিল থেকে নিব। আর যখন সমষ্টিগত মান দেখবো, যেমন এখানে হচ্ছে 5 বছরের এভারেজ হচ্ছে 2.5, 5 বছরের জন্য 2.5 দিছে। যখন একসাথে একাধিক বছরের সমষ্টি দিয়ে দিবে তখন ওই মানটা দেখতে হয় অ্যানুইটি টেবিল থেকে। আর ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ইয়ারের ফ্যাক্টর দেখতে হলে সেটা দেখতে হবে প্রেজেন্ট ভ্যালু টেবিল থেকে। তাহলে আমি এখন দেখি এই 2.5 পঞ্চম বছরে কত পার্সেন্ট থেকে কত পার্সেন্টের মধ্যে, অর্থাৎ কোন দুইটা পার্সেন্টের কাছাকাছি আছে। ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, এরপর হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর। তাহলে পঞ্চম বছরে 2.5, এই যে 28% আর 32, এখানে পার্সেন্ট গুলো এভাবে দিছে 18, 20, 24, 28, 32, ব্যবধানটা বেশি রাখছে। অর্থাৎ 28-এর পরে তারা 32%-এর মান দিছে, 28-এর পরে তারা 29, 30, 31 এ ধরনের মান দেয় নাই, তাই আমরা ওইটাই দিচ্ছি। এই পঞ্চম বছরে আমি দেখতেছি যে 28%-এর ঘরে আছে 2.53 আর 32%-এর ঘরে আছে 2.34, ঠিক আছে। তাহলে 28 আর 32 আমরা ধরতে পারি। আমরা কি ধরতে পারি? 28 আর 32। তোমরা এমন ছক সিলেক্ট করবা যে ছকের পার্সেন্টের মানগুলো ব্যবধান কম থাকবে, অর্থাৎ যে ছকের মধ্যে 28%, 29%, 30% সব পার্সেন্টের কলাম দেওয়া আছে, ওরকম একটা ছক তুমি ফটোকপি করবা, তাহলে তোমার আনসারটা বেশি অ্যাকুরেট হবে, ঠিক আছে। যেমন এখানে 28%-এর পর মান দিছে যে 32%-এর মান দিছে, ঠিক আছে। তাহলে ব্যবধানটা একটু বেশি চলে আসতেছে। তো তুমি সবসময় দেখবা যে 28, 29, 30, 31 এভাবে প্রতিটা কলাম এরকম বইয়ের পিছা, এক এক বইতে কিন্তু কলামগুলো এক এক রকম, কোনো বইতে বেশি দিছে, কোনো বইতে আবার কম দিছে। তাহলে তুমি এমন বইটা ফটোকপি করবা যেখানে মানটা বেশি আছে। তাহলে এই 2.5 এর মানটা আমরা অ্যানুইটি টেবিল থেকে পাচ্ছি। একটা হচ্ছে 28%, মানে 2.5 এর মানটা কার কার কাছাকাছি? 28 আর 32-এর কাছাকাছি। 28% আর 32%। তাহলে তুমি দুইটা পার্সেন্ট পেয়ে গেলাম। তাহলে এই দুইটা পার্সেন্ট আমি কিভাবে পাইছি? আমি আবার প্রথম থেকে বলি, যখন প্রশ্নে কোনো ডিসকাউন্ট রেট থাকবে না তখন যদি আমাকে আইআরআর ক্যালকুলেশন করতে বলে তাহলে আমি অ্যানুইটি ফ্যাক্টর মেথড দিয়ে আইআরআর ক্যালকুলেশন করব। তো অ্যানুইটি ফ্যাক্টর মেথড দিয়ে আইআরআর করতে গেলে প্রথমে একটা এস্টিমেটেড আইআরআর বের করতে হয়। এস্টিমেটেড আইআরআর বের করার সূত্র হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ডিভাইডেড এভারেজ ক্যাশ ফ্লো। তো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্রশ্নে দেওয়া থাকবে, যেমন এই প্রশ্নে 50,000 দেওয়া ছিল আর এভারেজ ক্যাশ ফ্লো 20,000 প্রশ্নে দেওয়া ছিল, ভাগ করলে 2.5 হয়। এই 2.5টা আমরা অনুমান করে বের করছি। কেন বের করছি? ওই যে কোনো ডিসকাউন্ট রেট প্রশ্নে দেওয়া নাই, ওই ডিসকাউন্ট রেটটা বের করার জন্য আমরা 2.5 বের করছি। তো 2.5 মানটা পাওয়ার পর এই মানটা আমরা অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি টেবিলে দেখব। ওই অ্যানুইটি টেবিলে গিয়ে আমরা দেখব যে এই অঙ্কটা যেহেতু 5 বছরের, এখানে এস্টিমেটেড লাইফ 5 বছর দেওয়া আছে, যেহেতু এই অঙ্কটা 5 বছরের, আমরা অ্যানুইটি টেবিলে পঞ্চম বছরে গিয়ে দেখব এই 2.5 এর কাছাকাছি কোন দুইটা ডিসকাউন্ট রেট আছে, 2.5 এর কাছাকাছি কোন দুইটা ডিসকাউন্ট রেট আছে। তাহলে ডিসকাউন্ট রেট আমরা পাইছি যে একটা 28% আর একটা 32%। তাহলে 28%টাকে আমরা ধরবো লোয়ার ডিসকাউন্ট রেট, 32%টাকে ধরবো আমরা হায়ার ডিসকাউন্ট রেট। বাকিটা টেবিলের মধ্যে কাজ করতে হবে। টেবিলের মধ্যে মানে কিভাবে? ওই যে ইয়ার ক্যাশ ফ্লো মানে সিএফএটি, পিভি ফ্যাক্টর একটা 28% দিয়ে তাহলে পিভি আসবে, পিভি ফ্যাক্টর একটা 32% দিয়ে পিভি আসবে, একটা পজিটিভ এনপিভি আসবে, 28% দিয়ে পজিটিভ এনপিভি আসবে, 32% দিয়ে নেগেটিভ এনপিভি আসবে। এরপরে মানগুলা আইআরআর এর সূত্রে বসাই দিলে অ্যাকচুয়াল আইআরআর এর মান চলে আসবে, প্রকৃত আইআরআর এর মান চলে আসবে। এখন আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, এমনিতে আনমিউট আছো। যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করো।
এই ভাইয়া প্রশ্ন 28 আর 32% কিভাবে বের করবো ওটা বুঝতেছি না। 2.5 কেন থাকবে? হ্যাঁ, তোমার কাছে কি অ্যানুইটি টেবিলের ছক আছে? না ভাইয়া নাই তো এটা। হ্যাঁ, আমি দেখাচ্ছি আবার। এই যে আমার ছবি যেখানে ডিসপ্লেতে দেখতেছ ওখানে তুমি ক্লিক করো, অনেক তাই ছোট। ওখানে ক্লিক করো। অনেক ছোট তো জানি, জি 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 ভাইয়া বড় হয়েছে। বড় হচ্ছে। তো দেখো তো এখানে এই যে উপরে কি লিখছে, পড়া যায়? প্রেজেন্ট ভ্যালু এন্ড কি যা- চলে গেছে ভাইয়া। কথা বললে চলে চলে গেছে। যাবে, বাপরে, এটা বোঝাও যাচ্ছে না। কথা বললে চলে যাবে, ঠিক আছে? প্রেজেন্ট ভ্যালু ইউনিটেড ফ্যাক্টরস। ইয়েস, প্রেজেন্ট ভ্যালু ইউনিটি ফ্যাক্টরস। এই ছকে তুমি পঞ্চম ইয়ারে যাবা, এখানে কলামে পঞ্চম ইয়ারের দিকে গিয়ে খুঁজবা 2.5টা কোন জায়গায় আছে, বা 2.5 এর সাথে কাছাকাছি মান কোন জায়গায় আসবে। খুঁজতে খুঁজতে দেখবা যে একদম শেষের দিকে 28% আর 32% এর কাছাকাছি মিলে। 28 আর 32 এর কাছে, যেমন 28 এ লেখা আছে 2.53, তাহলে 2.53টা 2.5 এর কাছাকাছি। আর 32% এ লেখা আছে 2.34, ঠিক আছে? তো 32% না হয়ে কিছু কিছু বইতে দেখবা 28 এর পরে 29%-এরও মান থাকবে, 30%-এরও মান থাকবে। ওগুলো আরো কাছাকাছি হবে, যত কাছাকাছি নেওয়া যায়। মোট কথা তো একটা, ভাইয়া তখন কোনটা নিব সিলেক্ট করব? মনে করো 28-29 থাকলে 28-29 নিবা, বা 28-30 থাকলে 28-30 নিবা, ওভাবে নিবা। এভাবেও কারেক্ট হবে, 28-32 নিলেও কারেক্ট হবে। আইআরআর এর মান আনসারই তো হচ্ছে অনুমান নির্ভর, ঠিক আছে? সবার আনসারটা কাছাকাছি মিলবে, তবে আনসারটা এরকম আসবে। কাছাকাছি আসলে নেগেটিভ আসবে, একটা পজিটিভ একটা নেগেটিভ আসবে শিওর। আসবে আসবে শিওর, কনফার্ম, ঠিক আছে? আর সব যেমন সময় এখানে তো সেফটি বলতে পারতেছে একটু লেন্থি আছে, মানে দূরে দূরে আছে, তাহলে আমরা হুম। শিওর হতে পারতেছি যে হ্যাঁ নেগেটিভ আসবে। তো হ্যাঁ। ওইটাতে যদি নেগেটিভ না আসে কোনো কারণ, এখন যেটা দেখতেছো এটাতে, জি জি সাপোজ 28-29 নিলাম, দুটোটা যদি পজিটিভ চলে আসে তো দুটোটাই নেগেটিভ চলে আসে। তখন আরেকটু বাড়াবা। আমি তো বলছি যে 99% মিলে যায়, 1% অঙ্ক আছে এরকম হবে, হয়তো দেখা গেছে দুইটাই পজিটিভ। তখন কি করবা? তাহলে আরেক, সেফটির জন্য 4-5টা বেশি নিলে ভালো, ইয়েস ইয়েস, অথবা 3-4টা বেশি নিলে ভালো। ওভাবে করবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপরে দেখো, তাহলে এই অ্যানুইটি টেবিলটা ফটোকপি করে রাখবা, ফটোকপি করে রাখলে সুবিধা হবে। আর এখন যে মেথডটা দেখাইছি অ্যানুইটি ফ্যাক্টর মেথড, আসলে এই মেথডে অঙ্ক করতে হয় না। এই মেথডে অঙ্ক করতে হয় না। কেন করতে হয় না? অধিকাংশ অধিকাংশ টিচার বা অধিকাংশ বইয়ে খেয়াল রাখবা, যখন প্রশ্নে ডিসকাউন্ট রেট থাকবে না তখন তারা অনুমান করে একটা ডিসকাউন্ট রেট ধরে ফেলে। মানে প্রথম ডিসকাউন্ট রেটটা ওরা 10% বা 15% এরকম একটা মান ধরে ফেলে, এবং পরবর্তী ডিসকাউন্ট রেটটা ওই আমি যেভাবে দেখাচ্ছি এনপিভি কে অর্ধেক করে এনসিও দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে ওভাবে নিয়ে আসে, অঙ্ক আনসার মিলে যায়। অর্থাৎ তুমি এভাবে করলে যে রেজাল্ট আসবে ওভাবে করলেও সেম রেজাল্ট চলে আসবে। অর্থাৎ তুমি চাইলে এত কাহিনী এটা না করে তুমি একটা ডিসকাউন্ট রেট শুরুতে অ্যাজিউম করে ধরে ফেলবা, হয় 10% না হয় 15% ধরবা। তো ওটা দিয়ে তোমার একটা এনপিভি আসবে, হয় সেটা পজিটিভ আসবে না হয় নেগেটিভ আসবে। তো যদি পজিটিভ আসে তাহলে বর্তমানে যেটা ধরছো 10% সেটাকে এখন 15% বা 20% করে দিবা, ওই ওভাবে যে এনপিভি কে অর্ধেক করে 2 দিয়ে তারপরে এনসিও দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে দিবা, তখন দেখবা যে আনসার মিলে যাবে। অর্থাৎ ওভাবে করলেও যা আসবে এভাবে করলেও কি তাই আসবে। ভাইয়া এটাও নিয়ে যেতে পারবো না এক্সাম হলে? অফকোর্স অফকোর্স, অ্যানুইটি টেবিল 4টা আছে, 4টা মানে এইসব টেবিল 4টা আছে। অ্যানুইটি টেবিল, পিভি ফ্যাক্টর টেবিল, ফিউচার ভ্যালু, এভাবে 4টা আছে, 4টা টেবিলে নিয়ে যেতে পারবা। কারো প্রশ্ন আছে কিনা? টেবিল তো ভাইয়া পিডিএফ এ কোনোভাবে পাওয়া যাবে না, না? কারণ সাথে তো এখন বইও মানে নাই, সমস্যা হয়ে গেছে সেখানে। হ্যাঁ, পিডিএফ এ পাইতে হলে তো এগুলো আগে টাইপ করা থাকতে হবে। আর এই ছোট ছোট হ্যাঁ সূক্ষ্ম মানগুলো তো মনে হয় না কেউ টাইপ করবে, কিন্তু হিউজ না মান ভাই, এখানে। possible না। সেটাই, Google কারণ করলে নাহলে পাওয়া যাবে না ভাই? তারপরও ভাইয়া গুগলে থার্ড ইয়ারের বইয়ে থাকবে না? থাকবে তো। আমি তো যে বই থার্ড থেকে ইয়ারের দেখাচ্ছি, দিকগুলো ছিল। আমি যে বইতে দেখেছি এটা থার্ড ইয়ারের বই, ম্যানেজমেন্ট হ্যাঁ, অ্যাকাউন্টিং থার্ড বইয়ের ইয়ারের বইয়ে পিছনে, থাকবে তো। ঠিক আছে? হ্যাঁ। হোমওয়ার্ক আসছে থার্ড ইয়ার থেকে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং লিখা আছে। এটা তো সব ইয়ার আছে, ক্যাপিটাল বাজেটিং, ঠিক আছে? তবে আমাদের লেকচার 2 তে 5 নাম্বার ম্যাথটাতে ওখানে কোনো পার্সেন্টেজ নেই, মানে এটা আমাদেরকে অ্যানুইটি ফ্যাক্টরে করতে হবে। আমি দেখাবো, এখন অঙ্কে যাব। আচ্ছা, তো এখানে কারো প্রশ্ন আছে কিনা? আর থাকলে করো।
তবে সেকেন্ড মেথড হচ্ছে প্রথম মেথডটা আমরা সবচেয়ে বেশি অঙ্কে ইউজ করি, কারণ প্রথম মেথডটা অর্থাৎ ট্রায়াল এন্ড এরর মেথড দিয়ে সব করে ফেলতে পারবে, একদম সব। ঠিক আছে, আর খেয়াল রাখবা যদি কখনো প্রশ্নে আনফরচুনেটলি যদি কোনো ডিসকাউন্ট রেট দেওয়া না থাকে, তুমি এভাবে অ্যানুইটি ফ্যাক্টর দিয়েও করতে পারো, অথবা তুমি একটা মান প্রথমে একটা ডিসকাউন্ট রেট তুমি অ্যাজিউম করে ধরে নাও, দেখবা আনসার কারেক্ট হয়ে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আনসার কি মিলে যায়। বুঝতে পারছো? কথা বলে না। জি ভাইয়া জি বুঝতে ভাইয়া বুঝছি। তাহলে এখন আমরা অঙ্কে যাই। গোলায়ও যাচ্ছে। বুঝছো, আবার গোলায়ও যাচ্ছে। অঙ্ক প্র্যাকটিস করবা, তাহলে আর গোলা ভাইয়া আমাদেরকে আবার আরেকটা সেশনে করাবেন ক্লাস এরপরে? এটা তো মনে হয় 6-7 মিনিটের মতো আছে। দেখি না, আমরা অঙ্ক আজকের অঙ্ক 2-3টা আছে, ওটা দেখাই, তারপরে আমরা এর মধ্যে কভার হয়ে গেলে আশা করি অন্য সেশন লাগবে না। যদি কভার না হয় তাহলে 5-7 মিনিট অন্য সেশন লাগতে পারে। আচ্ছা, একজনের মোবাইলে বলে চার্জ শেষ হয়ে যাচ্ছে, মোবাইল সারাদিন টিপলে চার্জ শেষ হবে না, মোবাইলে চার্জ দিয়ে রাখবা। স্যার ক্লাস কতক্ষণ চলবে? ক্লাস আরো 10-15 মিনিট চলবে, ঠিক আছে, আরো 10-15 মিনিট চলবে। ভাইয়া আমাদের বুক লিস্টটা দিলে ভালো হতো। বুক লিস্ট? আচ্ছা, বুক লিস্ট আজকে 4th ইয়ারের গ্রুপে আপলোড করে দেব। হ্যাঁ, এস্টিমেটেড আয়ারটা কি ওই বইটা অ্যানুইটি টেবিলে লেখা থাকবে, যেটা বের হবে মান? কি কোনটা? ওটা বের করতে এস্টিমেটেড বের করার এস্টিমেটেড এটা সকে থাকবে না তো, এটা তো তোমাকে খাতার মধ্যে বের করতে হবে এই সূত্র দিয়ে। এই এই তো সূত্রটা বের করার পর যে মানটা পাবো ওইটা কি ওই ইয়েস ছকে ইয়েস থাকবে? হ্যাঁ ইয়েস, এই মানটা অবশ্যই ওই ছকে থাকবে, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছি। আপনি বলছেন যে পার্সেন্টেজ না থাকলে, মানে আমাদেরকে যেটা দিচ্ছেন কিছুক্ষণ আগে এভারেজ ক্যাশ ফ্লো একটা দিছে, কিন্তু এভারেজ অনেকগুলো যখন থাকবে, অনেকগুলো এভারেজ করব, মনে করো 5 বছরের ক্যাশ ফ্লো থাকলে তাকে 5 দিয়ে ভাগ করলে তো এভারেজ চলে আসবে। ওই যেভাবে আমরা এভারেজ ইএটি বের করি, সবগুলো যোগ করে 5 দ্বারা ভাগ করে Yes, তারপর yes. আবার ওটাকে ভাগ করব। ইয়েস। আসো তাহলে আমরা অঙ্কে যাই। জুম অনেক ব্যাটারি খায়। জুম ব্যাটারি খায় যে ব্যাটারি কোন মোবাইল ইউজ করে আল্লাহ জানে। আসো, আমাদের লেকচার কোথায়? এই যে ভাইয়া গুগল ক্লাসরুম থেকে কি পিডিএফ ডাউনলোড করা যায়? ইয়েস, অফ কোর্স ডাউনলোড করা অপশনটা যায়। পাইনি তো ভাইয়া। কি অপশন পাও নাই? ও পিডিএফ এর উপরে ক্লিক করবা, এরপরে দেখবা অপশন আসবে ডান পাশে উপরে করে। আমারও সার্চ নাই, একজনে লিখছে। আচ্ছা, ওর সার্চ নাই। নাস্তা খাই নিতে পারে চাইলে, কাজ না থাকে। লেকচার 2, এই যে 5 নাম্বার অঙ্কটা দেখো। 5 নাম্বার অঙ্কটা দেখো সবাই, একটু দ্রুত দেখো। Each of the two mutually exclusive projects involves an investment of টাকা 1,25,000. NCO হচ্ছে 1,25,000। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা, সেটাকে আমরা NCO বলি, 1,25,000। ক্যাশ ফ্লোস অফ দ্য টু প্রজেক্ট আর এস ফলোস। দুইটা প্রজেক্টের ক্যাশ ফ্লো দেওয়া আছে 1 থেকে 5 বছর, প্রজেক্ট এক্স, প্রজেক্ট ওয়াই। কেমন? তার মানে আমাদেরকে দুইবার করতে হবে, প্রজেক্ট এক্স এর জন্য একবার করতে হবে, প্রজেক্ট ওয়াই এর জন্য একবার করতে হবে। বলছে কম্পিউট দ্য আইআরআর ফর ইচ প্রজেক্ট। প্রত্যেক প্রজেক্টে শুধু আইআরআর বের করো, আর কিছু চাই নাই। তোমার কাছে আইআরআর চাইছে, তাহলে আমরা একবার প্রজেক্ট এক্স এর জন্য একবার আইআরআর বের করব, আর একবার প্রজেক্ট ওয়াই এর জন্য আইআরআর বের করব। 2 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে হুইচ প্রজেক্ট উইড ইউ সিলেক্ট। তুমি কোন প্রজেক্টটা সিলেক্ট করবা, অ্যাজিউমিং নো ক্যাপিটাল রেশনিং। কোনো ক্যাপিটাল ধরে নাও যে কোনো ক্যাপিটাল রেশনিং নাই। এন্ড ক্যাপিটাল রেশনিং কাকে বলে? ওই কথাটা সাধারণত কোন প্রজেক্টটা অ্যাকসেপ্ট হয় আইআরআর এর ভিত্তিতে খেয়াল রাখবা। যে প্রজেক্টের আইআরআর হায়ার, আমি সূত্রের মধ্যে লিখে দিছি, যে প্রজেক্টের আইআরআর হায়ার সেই প্রজেক্টটা অ্যাকসেপ্ট করব। অর্থাৎ আইআরআর যার হায়ারটা সেটা আমরা কি করব, অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, যদি প্রজেক্ট এক্স এর আইআরআর প্রজেক্ট ওয়াই এর তুলনায় বেশি হয় তাহলে প্রজেক্ট এক্স অ্যাকসেপ্ট করব, আর যদি প্রজেক্ট ওয়াই এর আইআরআর প্রজেক্ট এক্স এর তুলনায় বেশি হয় তাহলে প্রজেক্ট ওয়াই সিলেক্ট করব। এখন আসো, এখানে বলছে যে কোন প্রজেক্টটা সিলেক্ট করব। ধরে নাও যে নো ক্যাপিটাল রেশনিং। ক্যাপিটাল রেশনিং কি? এটা পার্ট এ তো অনেক সময় আসে। ক্যাপিটাল, হোয়াট ইজ ক্যাপিটাল রেশনিং? দেখো, মূলধন বাজেটিং আর ক্যাপিটাল রেশনিং কথা কি রিপিট হচ্ছে নাকি? না তো, রিপিট হচ্ছে।
এখন হচ্ছে? এখন ভাইয়া এখনো হচ্ছে। এখন ঘটনা কি ডাবল শোনা যাচ্ছে কেন? ভাই এটা কিছুক্ষণ বাফারিং করে আরো হয়তো মাইক্রোফোন কেন অন এরকম আছে, ফার্স্টে তাই থেকে ওই সমস্যাটা হচ্ছে। পার্সন আইলো? এখন এখন হচ্ছে? না এখন ঠিক আছে ভাইয়া। ওকে, আচ্ছা ঠিক আছে। তো ক্যাপিটাল রেশনিং আর মূলধন বাজেটিং এর মধ্যে পার্থক্য কি? মূলধন বাজেটিং হচ্ছে তোমার আমার কাছে মনে করো 1 কোটি টাকা আছে, যদিও নাই, আমার কাছে মনে করো 1 কোটি টাকা আছে। এখন এই 1 কোটি টাকা মনে করো আমার 3টা প্রজেক্টে ইনভেস্ট করার সুযোগ আছে। একটা প্রজেক্টে বলছে আপনি এখানে 20 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন, আপনাকে 10% লাভ দিব। আর একটা প্রজেক্টে বলছে আপনি এখানে 30 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন, আপনাকে 15% লাভ দিব। আর একটা প্রজেক্টে বলছে যে আপনি এখানে 50 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারেন, আপনাকে 20% লাভ দিব। তাহলে একটা প্রজেক্টে সর্বোচ্চ 20 লাখ ইনভেস্ট করতে পারবো, সেখানে লাভ দিবে 10%। আর একটা প্রজেক্টে আমি 30 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবো, সেখানে লাভ দিবে আমাকে 15%। আর একটা প্রজেক্টে আমি 50 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবো, সেখানে আমাকে লাভ দিবে 20%। তাহলে আমার 1 কোটি টাকা মিলে যাচ্ছে। এটা হচ্ছে মূলধন বাজেটিং, যে আমার হাতে অ্যাভেলেবল টাকা আছে, আমি যে কোনো জায়গায় মানে যেখানে লাভ দেখবো সেখানে আমি ইনভেস্ট করতে পারবো। অর্থাৎ আমি ইনভেস্ট করার জন্য অনেকগুলো অপশন আমার হাতে আছে। আর ক্যাপিটাল রেশনিং হচ্ছে তোমার হাতে অ্যাভেলেবল মানি নাই, লিমিটেড মানি, লিমিটেড ফান্ড। এই লিমিটেড ফান্ড দিয়ে তুমি কোথায় ইনভেস্ট করবা? মনে করো তোমার কাছে শুধু 50 লাখ টাকা আছে। এখন তোমার হাতে ইনভেস্ট করার মনে করো 3টা অপশন আছে। এক জায়গায় 20 লাখ ইনভেস্ট করলে 10% পাবা, এক জায়গায় 30 লাখ ইনভেস্ট করলে 15% পাবা, আরেক জায়গায় 50 লাখ ইনভেস্ট করলে 20% পাবা। এখন তোমার কাছে ক্যাপিটাল আছে মাত্র 50 লাখ। যখন কোনো ইনভেস্টরের হাতে লিমিটেড ক্যাপিটাল থাকে, তখন সে যেটাতে সর্বোচ্চ লাভ পাবে ওই প্রজেক্টে সে ইনভেস্ট করে। যে প্রজেক্ট থেকে সর্বোচ্চ লাভ পাবে ওই প্রজেক্টে ইনভেস্ট করাকে বলা হয় ক্যাপিটাল রেশনিং। ক্যাপিটাল রেশনিং মানে সর্বোচ্চ